আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। সো আজকে রমজানের দিনে বিকেল বেলায় সবাই ক্লাসের ঠিক সময় জয়েন হয়ে গেছে, এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে আজকে ক্লাসে স্বাগতম জানাচ্ছি। সো আমি আরাফাতকে দেখতে পারতেছি, বিভাকে দেখতে পারতেছি, তারপরে হচ্ছে মাহিদিকে দেখতে পারতেছি, মাসবিয়াকে দেখতে পারতেছি। অনেক অনেক স্টুডেন্টস অলরেডি কানেক্টেড হয়ে গেছে। তো যারা এখনো কানেক্টেড হয় নাই, তোমাদের ফ্রেন্ড বন্ধুরা যারা, সবাইকে একটু মেনশন করে দিতে পারো অথবা শেয়ার করে জানাই দিতে পারো যে আমাদের ক্লাসটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আর আজকের ক্লাসটা খুব ইন্টারেস্টিং কিছু টপিক থাকবে তোমাদের জন্য। বায়োলজি ক্লাসের অধ্যায় 3 কোষ বিভাজন, এই চ্যাপ্টার থেকে খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট কিছু টপিক কিন্তু আজকে তোমাদের জন্য থাকবে এবং কিছু ইম্পর্টেন্ট টিপস টেকনিক্সও পুরো ক্লাস জুড়ে আমি তোমাদের একটু বুঝায় দেওয়ার চেষ্টা করব। সো মুনতাসির, আজবি, তানজিনা, নুসরাত, তারপরে হচ্ছে নাদিয়া, বিভাত, তারপর হচ্ছে তানজিনা, সবাই যারা সালাম জানাচ্ছো ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। রোজার দিন বিকেল বেলায় যখন শেষ সময় একটু টায়ার্ড থাকে সবাই, তাই না? সো হ্যাঁ, আমি কিছুটা টায়ার্ড, বাট অবশ্যই তোমাদের ক্লাস নিতে আমি খুবই এক্সাইটেড। তোমরা সবাই কেমন আছো সেটাও একটু জানাই দিতে পারো। ইমরান, তাবাসসুম, তারপর হচ্ছে মাইন, সিদরাতুল মুনতাহা, সবাইকে আজকে ক্লাসে স্বাগতম। আচ্ছা, সবাই একটু বলো তো, বায়োলজিতে খুব কমন কিছু প্রবলেম আমি সবসময় শুনি যে তোমাদের নাকি বায়োলজি ঠিক মতো মুখস্থ হয় না, বায়োলজি মনে থাকে না, পরীক্ষায় নাম্বার আসে না, এরকম প্রবলেম গুলো খুব কমনলি শুনি। তো তোমরা একটু বলো তো তোমাদের কটা প্রবলেমের কথা শুনি কমেন্টে, যে কি ধরনের প্রবলেম তোমরা বায়োলজিতে বেশি ফেস করো। তো সুলতানা, নাসরিন, শ্রাবণ, মুজাহিদুর, মুনতাসির, সবাই একটু বলে দিতে পারো যে তোমাদের কি ধরনের প্রবলেম তোমরা বায়োলজিতে বেশি ফেস করো। সো আমি চেষ্টা করবো ওগুলার একটু সমাধান ক্লাসে দিয়ে দেওয়ার জন্য। জান্নাতুল খোলা, তারপর হচ্ছে সিলভিয়া, মাইশা, ওয়ালাইকুম আসসালাম, তারপর হচ্ছে মধুসূদন, নাদিয়া, সবাই একটু বলে ফেলো তো যে তোমরা কি ধরনের প্রবলেম বেশি ফেস করো বায়োলজিতে। মাসফিয়া, আতিকা, হিল্লল। আচ্ছা, আমার নাম কি? আমার নাম একটু পরে বলতেছি, সমস্যা নাই। তাসনিম, এটিপি 20%। এই তুমি কি আমার ক্লাস করছো নাকি আগে তাসনিম? ওকে, নাদিয়া বলতেছে ভাই মুখস্থ হয় না। জান্নাতুল, তারপর হচ্ছে কাইয়ুম, জাকিয়া, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মনে থাকে না, ওই কমন। ওয়ারিশা যেটা বলতেছে যে মনে থাকে না। নাফিসা, মাহমুদা, তোমরা কি ধরনের প্রবলেম ফেস করো একটু বলতে পারবা? সাজ্জাদুর বলছে তার ফেভারিট সাবজেক্ট বায়োলজি, ভেরি গুড। ইরানি মুখস্থ করা, মনি হচ্ছে চিত্র ভালো লাগে না। তারপরে হচ্ছে আর কি কি, ড্রয়িং করতে সমস্যা হয় ফাবিহার। বিজ্ঞানীদের নাম মুখস্থ করতে সমস্যা হয় নুরুজ্জামানের। তোহা, মেমোরাইজেশন, ফাবিহা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যাই হোক, সো মোটামুটি আমি যেটা বুঝি, যে কমন প্রবলেম গুলা পাই সেগুলাই। সুলতানা মুখস্থ হয় না, মনে থাকে না, চিত্র ভালো লাগে না। আচ্ছা, সবারই মোটামুটি একই সমস্যা। উম্মে সাবিহার নাকি এটিপি এখনো ফুল আছে, ভেরি গুড উম্মে সাবিহা। তো দেখো, ওই আলটিমেটলি প্রবলেম গুলা তিনটা, আমি যেটা সবসময় মোটা দাগিয়ে দেখি তোমাদের প্রবলেম গুলা। প্রথম প্রবলেমটা হচ্ছে যে ভাই আমার মানে পড়ার ইনফরমেশন গুলো অনেক বেশি, এটা আমার মুখস্থ করতে পারি না। তো প্রথম হচ্ছে মুখস্থ করার জিনিসটাকে কতটা সহজ করা যায়, তারপরে ভাইয়া মুখস্থ করলাম সেটা মনে থাকতেছে না, তার মানে কিভাবে আমরা মনে রাখতে পারি সেটার একটা হয়তো বা সলভ আমরা করতে পারি। আর ফাইনালি হচ্ছে পরীক্ষা ভালো নাম্বার পাওয়ার টেকনিকটা কি। তো ক্লাসে আমি আজকে তোমাদেরকে যে টপিকটা পড়াবো, অধ্যায় 3 কোষ বিভাজন চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা দিয়ে আমি তোমাদের এই প্রবলেম গুলার প্রবাবল সলিউশনটা কি হইতে পারে, সমাধানটা কি হইতে পারে সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে একটা ধারণা তোমরা পাও যে না, আমি যদি অন্তত এইভাবে পড়ি আগে থেকে কিছুটা বেটার রেজাল্ট আমি পাইতে পারি। সেই ধারণাটা ইনশাআল্লাহ আমরা পাবো, যেটা হচ্ছে কিভাবে আমি কম জিনিস মনে রাখতে পারবো বেশি সময় ধরে। তার মানে আমার অনেক বড় একটা জিনিস আছে, সেটাকে আমি কিভাবে স্মার্টলি এফিশিয়েন্টলি একটু অল্প কিছু বিষয় দিয়ে পুরো বিষয়টাকে মনে রাখবো। মানে আমি এইটুক জিনিস মনে রাখবো, কিন্তু এইটা দিয়ে আমি পুরো বড় বিষয়টাকে, বড় কনসেপ্টটাকে মাথার মধ্যে রাখবো সব সময়, এবং সেটা দিয়ে আমি পরীক্ষাতে ইনশাআল্লাহ ভালো নাম্বার অর্জন করতে পারবো। ঠিক আছে? তো সবাই একটু বলে দাও যে আমরা আস্তে আস্তে ক্লাসের দিকে কিন্তু চলে যাচ্ছি। আমার পরিচয়টাকে একটু দিয়ে ফেলি, অনেক কথা বললাম, পরিচয় এখনই দিলাম না। আমার নাম হচ্ছে আব্দুল্লাহ। সো আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে। সো অনেকে জিজ্ঞেস করো যখন বলি যে ফার্মেসি বিভাগ, ফার্মেসি কি করে, এটা কি ওষুধের দোকান? না, এটা ওষুধের দোকান না। অ্যাকচুয়ালি ওষুধ খাও না তুমি, মাথা ব্যথা হইলে তোমার, তারপর হচ্ছে তোমার গ্যাস্ট্রিকের প্রবলেম হইলে বিভিন্ন সময় বিভিন্ন রকম ওষুধ তোমার খাওয়া লাগে। এই ওষুধ বানানোর যে কারিগর, যারা ওষুধ বানায়, তারা অ্যাকচুয়ালি ফার্মেসি বিভাগে পড়ে। সো আমি অ্যাকচুয়ালি ওষুধ বানানোর কাজটা করি। সো আমার পড়াশোনা প্রায় শেষের দিকে। সো আশা করি তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ বায়োলজি ইনস্ট্রাক্টর হিসেবে। তো ইনশাল্লাহ ক্লাসও আরো অনেক বেশি দেখা হবে, ভালো ভালো এক্সপিরিয়েন্স হবে ক্লাসে। সো আস্তে আস্তে আমরা পড়াশোনা শুরু করে দিই। চলো সবাই একটু বলো যে তুমি কি ক্লাসে মানে মোটামুটি তো খাতা বই কলম নিয়ে বসে গেছো, এখন রেডি হয়ে যাবা কিসের জন্য? আমি কিছু জিনিস বলবো, সেগুলো নোট করতে হবে। এবং এখন না, আমি বলে দিব কি কি বিষয় নোট করতে হবে। তো তোমাকে এখন খাতা কলম নিয়ে একটু রেডি হয়ে যাইতে হবে, আমরা ক্লাসটা এখনই শুরু করে দেব।
ঠিক আছে। তাফহিম, তারপর হচ্ছে বিভা, তারপর হচ্ছে নোভা, সবাই একটু বলে দাও তো সবাই কি রেডি কিনা, একটু কমেন্টে তাড়াতাড়ি জানাও যে তোমরা কি রেডি কিনা। রাইসা ভাইয়া ক্লাস কতক্ষণ হবে? ক্লাসটা 1 ঘন্টার হবে। হ্যাঁ, ক্লাসটা 1 ঘন্টার হবে। সো 3টায় শুরু হয়েছে, আশা করি 4টার মধ্যে ক্লাসটা শেষ হয়ে যাবে। আজমি বলতেছে ফার্মেসি অনেক হার্ড। কিছুটা, পৃথিবীর সবকিছুই হার্ড আনটিল আনলেস সেটা তুমি নিজে করতেছো বা নিজে পড়তেছো, শুনতে একটু হার্ড মনে হয়। ওকে, সো সবাই রেডি তো? হ্যাঁ, তাবাসসুম রেডি হয়ে গেছে। সবাই খাতা কলম নিয়ে একটু রেডি থাকতে হবে। আমি কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বলবো আজকে ক্লাসে, এগুলো নোট করতে হবে। প্লাস এই অধ্যায় কি কি ইম্পর্টেন্ট টপিক পরীক্ষাতে আসে সেগুলো একটু বলবো, এগুলো একটু নোট করতে হবে। ঠিক আছে, সবাই রেডি না? রাইসা, বিবা, তাসফি, মিফা সবাই রেডি? ভেরি গুড। বুশরা, তাফহিম, জান্নাতুল, চলো আমরা একটু পড়াশোনা শুরু করে দেই। তো সবার প্রথমে দেখো, আমি এখানে তোমাদের জন্য দুটো চিত্র রাখছি, জাস্ট তোমাদেরকে একটা রিমাইন্ডার দেওয়ার জন্য যে চিত্র দুইটা কিসের। তো তোমরা এখানে চিত্র 1 আর চিত্র 2 দেখতে পাচ্ছ। সবার প্রথমে আমাকে একটু বলো যে চিত্র 1 এটা কিসের চিত্র। ঠিক আছে, সবাই একটু বলো তো, জাস্ট কমেন্টে জানাও, তারপর আস্তে আস্তে আমরা এটার টোটাল যে ইম্পর্টেন্সটা বা এই চিত্রগুলা দিয়ে আদৌ তুমি কি করবা সেটা আমি বুঝাই দেব। তো প্রথমে আমাকে একটু সবাই বলো যে চিত্র 1 নম্বর চিত্রটা যে দেখতে পারতো আমার পিছনে এখানে, সেইটা কিসের চিত্র? অবশ্যই একটা কোষ বিভাজনের চিত্র, কোন চ্যাপ্টারটার নামই হচ্ছে কোষ বিভাজন, বাট কোন কোষ বিভাজনের চিত্র সেটা একটু আমাকে বলে দাও। সাদিকা রেডি, মোস্তাফা রেডি, সবাই রেডি, ভেরি গুড। সো চলো অ্যান্সারটা দিয়ে ফেলি আমরা। রোজা থেকে শুয়ে শুয়ে ক্লাস করতেছে তাসনিম, যাই হোক তুমি কষ্ট করে ক্লাস করতেছে এই জন্য তোমাকে ধন্যবাদ, বাট রোজার দিন সবাই একটু মোটামুটি টায়ার্ড না। মাইটোসিস, নাদিয়া বলে দিচ্ছে কোষ বিভাজন, ইয়েস। তাজদিদ, সাহেব কোষ বিভাজন, বাট কোন কোষ বিভাজন? আসবি মাইটোসিস, ভেরি গুড। গ্যামেটিক সেল, মাজওয়ানা গ্যামেটিক সেল না, এটা একটা কোষ বিভাজন, বাট হ্যাঁ গ্যামেটিক সেল আছে। সাকিন মাইটোসিস, মাসফিয়া মাইটোসিস, ভেরি গুড, সবাই বলে দিচ্ছে। তাফহিম মাইটোসিস, অল গুড। সো তোমরা যেটা আমাকে বলে দিলা যে চিত্র 1 এটা মাইটোসিসের চিত্র, এটা দেখেই বোঝা যাচ্ছে, বাট তারপর আমি একটু পরে এটা আবার ভালো করে বুঝায় দিব। সো আগে তোমাদের থেকে অ্যানসারটা জেনে নিলাম, ভেরি গুড। সো তোমরা কারেক্ট অ্যানসারটাই দিছো, এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। কি কোষ বিভাজন? মাইটোসিস কোষ বিভাজন। তাহলে চিত্র 1 যদি বুঝে ফেলো, চিত্র 2টা আমরা এমনি বুঝে ফেলতেছি, সেটা হচ্ছে চিত্র 2টা অবশ্যই মাইটোসিসের পরে আর বাকি আছে মিওসিস। সো এটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন। মিওসিস কোষ বিভাজন। সো প্রথমটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন আর দ্বিতীয়টা হচ্ছে মিওসিস কোষ বিভাজন। এখন ভাইয়া এই দুইটা চিত্র তো আপনি আঁকলেন, বাট এইটার মাহাত্ম্যটা কি, গুরুত্বটা কি? দেখো পরীক্ষাতে একটা প্রশ্ন খুব বেশি আসে, সেটা হচ্ছে মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্যটা। মাইটোসিস এবং মিওসিসের পার্থক্য। মিওসিসের পার্থক্য। এই যে জিনিসটা, এই টপিকটা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, মাইটোসিস এবং মিওসিসের পার্থক্য। এই যে টপিকটা তুমি পড়বা, এই টপিকটা আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখি সবাই যে টেবিল একটা নেয়, টেবিলটা করে অনেক কষ্ট করে মুখস্থ করে করে পড়ে। আমি চাই তুমি আজকে থেকে এই টপিকটা আর মুখস্থ করবা না। তো ভাইয়া মুখস্থ না করলে কেমনে কি করব? তুমি এই টপিকটা এই দুইটা চিত্র দিয়েই সুন্দর করে লিখে ফেলতে পারবা। কিভাবে? চলো সেই জিনিসটা একটু তোমাদেরকে দেখায় দিই। আমি কি করি, আমি আগে একটু চিত্রটা এখানে সুন্দর করে এঁকে নিই, যাতে করে আমি একটু জিনিসটা তোমাদেরকে বুঝাই দিতে পারি। তো প্রথমে আমি একটু এখান থেকে চিত্রটা আঁকি। প্রথমে এই পাশে আমি মাইটোসিসের চিত্রটা আঁকি। মাইটোসিসের চিত্র। ওকে, সো মাইটোসিসের জন্য একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হয়, এবং এইখানে হচ্ছে 2n, এখানেও 2n, এখানেও 2n। সো এটা কি কোষ বিভাজন? এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। তাইলে এবার আমি এপাশে মিওসিস কোষ বিভাজনটাও এঁকে ফেলি।
ওকে, সো অলমোস্ট জিনিসটা মিওসিস কোষ বিভাজনটা হয়ে গেল। এবার আমি মাঝের কোষগুলা লিখে ফেলি। এটা হচ্ছে 2n, এটা n, এটা n, এটা n, 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 n। সেটা হচ্ছে মিওসিস। সো তোমরা বুঝে গেলা যে চিত্র দুইটা কিভাবে আঁকতে হয়। এটা মেইন না, মেইন জিনিসটাকে একটু খেয়াল করো। মেইনটা হচ্ছে রাইসা এইটা না লিখলেও চলবে, এইটা না লিখলেও চলবে, বাট এর পরে যেটা লিখতে বলবো, নোট করতে বলবো, ওটা অবশ্যই নোট করবে। এখন একটু বুঝো আগে। প্রথমে তোমরা আমাকে যেটা বলবা যে এইখানে তোমরা 2n দেখতে পারতেছো, কি দেখতে পারতেছো? 2n। আচ্ছা, এটা শুরুতেও 2n আছে, শেষেও 2n আছে, ভালো কথা। এটা শুরুতে 2n আছে এবং শেষে হচ্ছে তুমি দেখবা n আছে। এখন আমাকে তোমরা যেটা বলবা এই 2n মানে কি আর n মানে কি, 2n মানে কি আর n মানে কি, কোনটা হ্যাপ্লয়েড কোনটা ডিপ্লয়েড। যে ভাই এই ক্লাসটা ফেসবুকে হবে না, এই ক্লাসটা শুধুমাত্র অ্যাপ আর ওয়েবসাইটের মধ্যে হবে, ঠিক আছে? তো দেখো আমি এখান থেকে বললাম যে 2n মানে কি আর n মানে কি, মানে হ্যাপ্লয়েড কোনটা আর ডিপ্লয়েড কোনটা, এই জিনিসটা একটু বলো তো সবাই। হ্যাঁ শাখাওয়াত, কেমনে বুঝবা যে এটা মাইটোসিস, এটা একটু পরে বুঝে দিবা, একটু পরে বুঝাই দিচ্ছি। আচ্ছা, তার মানে তোমরা n আর 2n মানে একটু কনফিউজড। চলো তাইলে আগে আমরা একটু n আর 2n এর বিষয়টা আরেকবার একটু বুঝাই দিই। খেয়াল করো সবাই, সবাই একটু খেয়াল করো। আমি আবার একটু এখানে এঁকে দেখাই। খেয়াল করো সবাই, হ্যাঁ খুব ভালো করে খেয়াল করবা। এইখানে ধরো আমি ক্রোমোজোম নিলাম, এইখানেও আমি ক্রোমোজোম নিলাম। আচ্ছা, তারপরে আমি এখানে একটা কোষের ভিতরে 2 সেট ক্রোমোজোম দিলাম। আর এইখানে যদি আমি এদের কথা বলি, এদের এখানে আমি শুধুমাত্র 1 সেট ক্রোমোজোম দিলাম। সবাই ভালো করে খেয়াল করবা, খুব ভালো করে, এটা কিন্তু লাগবে আমাদের। এই যে এই কোষের কথা যদি আমি বলি, এখানে 1 2, তার মানে 2 সেট ক্রোমোজোম আছে, ঠিক আছে? 2 সেট ক্রোমোজোম আছে। এই জন্য এইখানে 1 2 সেট থাকে বলে আমি এটাকে বলি ডিপ্লয়েড, ঠিক আছে? আর এইগুলাতে খেয়াল করো, এইগুলাতে কয়টা করে আছে? একটা করে, একটা করে। এই জন্য এদেরকে আমি কি বলবো? এদেরকে আমি বলবো হ্যাপ্লয়েড। কি বলবো? হ্যাপ্লয়েড। সো যদি 1 সেট করে ক্রোমোজোম থাকে তাইলে বলে হ্যাপ্লয়েড, যদি 2 সেট করে ক্রোমোজোম থাকে তাইলে বলে ডিপ্লয়েড। তো সবাই কি হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড বিষয়টা বুঝতে পারছো কিনা একটু বলো তো। সবাই ক্লিয়ার হ্যাপ্লয়েড কি আর ডিপ্লয়েড কি? সবাই কি এবার বুঝতে পারছি আমরা হ্যাপ্লয়েড কি ডিপ্লয়েড কি? সবাই একটু বলে দাও তো যে ভাইয়া বুঝতে পারছি যে এখানে 2 সেট ক্রোমোজোম থাকে বলে এইটাকে বলে ডিপ্লয়েড, আর এখানে 1 সেট করে ক্রোমোজোম থাকে বলে এটাকে বলে হ্যাপ্লয়েড। সবাই ক্লিয়ার? হ্যাঁ এটা নোট করে ফেলো, এটা নোট করে ফেলো। অনেকে যেহেতু হ্যাপ্লয়েড ডিপ্লয়েডটা বুঝতে পারতেছিল না, এইটা নোট করে ফেলো, এইটা খাতায় নোট করে ফেলো, ঠিক আছে? নুন নাহার, চাঁদনি, তুমি একটু তাড়াতাড়ি করে নোট করে ফেলো। বুঝতে পারছো এবার হ্যাপ্লয়েড ডিপ্লয়েড? একদম সহজ, জাস্ট এই ছবিটা মাথায় রাখবা। শুনো একটা কথা বলি তোমাকে, বায়োলজিতে যত বেশি ছবি তুমি বুঝবা, ছবি লিখা না ভাইয়া, লিখা গাদায় গাদায় লিখলে মনে থাকে না, এটা খুবই প্রবলেম। চেষ্টা করবা যত বেশি ছবি দিয়ে জিনিসপত্রকে মনে রাখা যায়। তো এটা হচ্ছে ডিপ্লয়েড, এটা হচ্ছে হ্যাপ্লয়েড। এখন বুঝে ফেলছি না সবাই? সবাই বুঝে ফেলছি, ঠিক আছে? ওকে, তার মানে এখানে 1 2 দুইটা ডিপ্লয়েড, এখানে একটা একটা, এজন্য হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড মানে 1, ডিপ্লয়েড মানে 2। বুঝে গেছি। এই ডিপ্লয়েডকে আমরা প্রকাশ করি কি দিয়ে? 2n দিয়ে। কি দিয়ে প্রকাশ করি? 2n দিয়ে প্রকাশ করি। আর আমরা হ্যাপ্লয়েডকে কি দিয়ে প্রকাশ করি? হ্যাপ্লয়েডকে প্রকাশ করি আমরা n দিয়ে।
সো এই জিনিসটা মোটামুটি বুঝে ফেলছি যে কি ডিপ্লয়েড আর কি হ্যাপ্লয়েড। ঠিক আছে, তাহলে দুইটা ক্রোমোজোম থাকলে ডিপ্লয়েড, একটা করে থাকলে হ্যাপ্লয়েড। ডিপ্লয়েডকে আমরা 2n দিয়ে প্রকাশ করি, হ্যাপ্লয়েডকে আমরা n দিয়ে প্রকাশ করি। একদম ইজি। এবার আসো আমরা জায়গায় ফিরে আসি। মাইটোসিস কোষ বিভাজনের একটু ভালো করে খেয়াল করবা, শুরুতে যেটা থাকতেছে, শুরুতে থাকতেছে হচ্ছে ডিপ্লয়েড। শুরু হচ্ছে কি দিয়ে? ডিপ্লয়েড দিয়ে শুরু হচ্ছে। শেষ হচ্ছে কি দিয়ে? শেষ হচ্ছে কিন্তু ডিপ্লয়েড দিয়ে। এই দুইটা কোষই কি? ডিপ্লয়েড। তার মানে ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে? সবাই বলো তো, এইখানেও এটা ডিপ্লয়েড ছিল, এইখানেও এটা ডিপ্লয়েডই আছে। তাহলে তোমরা একটু বলো ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে কিনা। রেদওয়ান তুমি কি বুঝো না একটু বলো তো আমাকে। রেদওয়ান কি বুঝো না একটু বলো। আচ্ছা, আর বাকিরা বলো যে ডিপ্লয়েড শুরুতে ছিল, আর নতুন যে কোষগুলো আছে এগুলা সব নতুন কোষ, এগুলা নতুন কোষ, আর এইটা হচ্ছে পুরাতন কোষ। পুরাতন পুরাতন কোষটাও হচ্ছে ডিপ্লয়েড, নতুন কোষগুলাও সব ডিপ্লয়েড। তাহলে কোনো চেঞ্জ হইছে? কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে, ওকে, বুঝতে পারলাম। তার মানে ডিপ্লয়েড থেকে ডিপ্লয়েড মানে দুই সেট ক্রোমোজোম থেকে দুই সেট ক্রোমোজোমই আছে, কোনো চেঞ্জ হয় নাই। সবাই বুঝে গেছে। এবার আমরা মিওসিসের দিকে তাকাই। মিওসিসের এই জায়গাটা খেয়াল করো, এইটা ডিপ্লয়েড। ডিপ্লয়েড মানে কি? ডিপ্লয়েড মানে এই যে একটু আগে বললাম দুইটা ক্রোমোজোম, 1 2। হ্যাপ্লয়েড মানে একটা। এই যে এখনই এটার অ্যাপ্লিকেশন দেখবো আমরা। তাইলে ডিপ্লয়েড দিয়ে শুরু করছি, কিন্তু এটা হচ্ছে পুরাতন, এটা হচ্ছে পুরাতন। আর নতুন কোষগুলার দিকে তাকায় দেখো, নতুন কোষগুলার দিকে তাকাইলে দেখবো সবগুলা কি? সবগুলা হচ্ছে হ্যাপ্লয়েড। সবগুলা কি? সবগুলা হচ্ছে হ্যাপ্লয়েড। তার মানে তুমি যদি একটু ভালো করে খেয়াল করো বুঝতে পারবা ডিপ্লয়েড থেকে এটা সরাসরি কি হয়ে গেছে? হ্যাপ্লয়েড হয়ে গেছে। মানে ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হয়ে গেছে। ভালো করে খেয়াল করো, আগে ছিল দুইটা করে ডিপ্লয়েড, এখন একটা করে হয়ে গেছে হ্যাপ্লয়েড। তার মানে কি হয়ে গেছে? অর্ধেক হয়ে গেছে। এই অর্ধেক হওয়া মানে কি? ক্রোমোজোম সংখ্যা পরিবর্তন হয়েছে কিনা বলো তো সবাই। ক্রোমোজোম সংখ্যা কি পরিবর্তন হয়েছে? হ্যাঁ রেদওয়ান, আমি আবারও ডিপ্লয়েড হ্যাপ্লয়েড বলে দিছি। সবাই একটু বলো তো ক্রোমোজোম সংখ্যা পরিবর্তন হয়েছে না? হ্যাঁ রেদওয়ান, দেখো ডিপ্লয়েড মানে দুইটা ক্রোমোজোম, 1 2। হ্যাপ্লয়েড মানে একটা ক্রোমোজোম। ওকে, সবাই বলো পরিবর্তন হয়েছে? হ্যাঁ, সুলতানা নাসরিন বলতেছে হ্যাপ্লয়েড। সুলতানা নাসরিন বলছে হ্যাপ্লয়েড। জি, পরিবর্তন হয়েছে। তার মানে মাইটোসিস কোষ বিভাজনে ডিপ্লয়েড থেকে ডিপ্লয়েডই আছে, কোনো চেঞ্জ হয় নাই। আর মিওসিস কোষ বিভাজনে ডিপ্লয়েড থেকে এটা হ্যাপ্লয়েড হয়ে গেছে। আগে ছিল দুই সেট ক্রোমোজোম, এখন হয়ে গেছে অর্ধেক এক সেট ক্রোমোজোম, তাহলে চেঞ্জ হয়েছে। এই ইনফরমেশনটা মাথায় রাখো। এখান থেকে আমরা একটা খুবই ইম্পর্টেন্ট পার্থক্য পড়বো। আসো আরেকটা জিনিস পড়ি এবার। সেটা হচ্ছে আমি যদি একটু খেয়াল করি যে মাইটোসিসের যে ধাপ, হ্যাঁ মাইটোসিসের ধাপ, যে এইখানে মাইটোসিস থেকে একটা ধাপেই শেষ, যে এখান থেকে দুইটা কোষ তৈরি হয়েছে শেষ, একটাই ধাপ। মিওসিসের ক্ষেত্রে খেয়াল করো তো, ফার্স্টে এইখান থেকে দুইটা কোষ তৈরি হইলো, আবার দুইটা কোষ থেকে আরো দুইটা দুইটা করে চারটা কোষ তৈরি হইলো। সবাই একটু ছবিটার দিকে তাকায় বলো তো মিওসিস কোষ বিভাজন, মিওসিস কোষ বিভাজন কয়টা ধাপে হয়েছে? সবাই একটু বলো তো। হ্যাঁ রেদওয়ান, পুরাতন কোষ আর মাতৃকোষ সেম। পুরাতন কোষ আর মাতৃকোষ সেম। সবাই একটু বলো তো মিওসিস ধাপটা কয়টা, মিওসিস বিভাজনটা কয়টা ধাপে হয়েছে? মিওসিস বিভাজনটা কয়টা ধাপে হয়েছে? দুইটা ধাপ। ভেরি গুড নোভা, সাকিন, ভেরি গুড। দুইটা
দুইটা, ভেরি গুড। নুসাইবাও বলতেছে দুইটা, অনিন্দ তিনটা না দুইটা ধাপ, তাওহিদ দুইটা, ভেরি গুড। আতিকা বলে দিছে মিওসিস 1 মিওসিস 2, ভেরি গুড। তোমরা তো দেখি বেশ ব্রিলিয়ান্ট ছেলে পেলে। তো সবাই কিন্তু খুব সুন্দর অ্যান্সার দিয়ে দিতেছো। নাইমুল 4 ধাপ না, 4টা ধাপ না, খেয়াল করো সবাই, একটু খেয়াল করো। এই জায়গাটা হচ্ছে একটা ধাপ, আর এই জায়গাটা হচ্ছে আরেকটা ধাপ। এই জায়গাটাকে বলে মিওসিস 1। কি বলে? মিওসিস 1। আর এই জায়গাটাকে বলে মিওসিস 2। মিওসিস 2। আমি এখান থেকে দুইটা ধাপ পাইলাম, একটা হচ্ছে মিওসিস 1 আর একটা ধাপ হচ্ছে মিওসিস 2। সো এই হচ্ছে আমার দুইটা ধাপ। কিন্তু মাইটোসিসের এরকম তুমি যদি চিন্তা করো, এখানে একটাই ধাপ, একটাই ধাপ। তাহলে দেখো আমি কিন্তু এতক্ষণে একটা ছবির মধ্যে থেকে তোমাদেরকে অনেকগুলা পার্থক্যের বিষয় এখান থেকে ক্লিয়ার করে দিছি। আরো দুই একটা জিনিস একটু তোমাদেরকে দেখাই। যদি আমি একটু নাম্বারিং করি, হ্যাঁ, যে মাইটোসিস কোষ বিভাজনে কয়টা নতুন কোষ বা অপত্য কোষ তৈরি হয়েছে, আমি একটু দেখি। এখানে একটা কোষ আছে, তারপরে এখানে দুইটা কোষ আসছে নতুন। আর মিওসিস কোষ বিভাজনে আমি যদি একটু দেখাই, তাহলে 1 2 3 4, কয়টা কোষ আসছে? 4টা কোষ আসছে। তার মানে মাইটোসিস কোষ বিভাজনে নতুন কোষ বা অপত্য কোষ তৈরি হয় কয়টা? দুইটা। কয়টা তৈরি হয়? দুইটা তৈরি হয়। আর মিওসিস কোষ বিভাজনে নতুন কোষ তৈরি হয় 4টা। ঠিক আছে, বুঝতে পারছো? সো এই জিনিসগুলো একটু ভালো করে খেয়াল করো। এখান থেকে তোমাদের জন্য পোল থাকবে, কুইজ থাকবে, খুব ভালো করে মাথায় ছবিটা রাখো। আমি তোমাদেরকে এখন নোট করতে বলবো, যে জিনিসটা খুব ভালো করে নোট করবা। সবাই একটু নোট করে ফেলি আমরা মাইটোসিস এবং মিওসিসের পার্থক্যগুলা। তারপরে মনে রাখবা এখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট কিছু কুইজ আসবে, সবাই কুইজগুলা অ্যান্সার করতে পারতে হবে, অবশ্যই পারতে হবে, কারণ আমি খুব ইজিলি জিনিসগুলোকে বুঝাই দিচ্ছি। তো দেখো আমি একটু মাইটোসিস মিওসিসের পার্থক্য লিখবো, কিন্তু আমি মুখস্থ লিখবো না। এখন ছবিতে যা যা দেখাইলাম সেই অনুযায়ী লিখবো। এইটা সবাই নোট করবা, এইটা সবাই নোট করবা। মিওসিস এবং মাইটোসিস, সবাই এটা একটু ভালো করে খেয়াল করো। প্রথম পার্থক্য, সবাই রেডি? প্রথম পার্থক্য, এটা নোট করতে হবে খাতায়। সবাই রেডি কিনা? তানভীর, আমি তো এখন কিছু বুঝাই নাই, বুঝানোর পরে না বুঝলে বইলো যে কি বুঝতেছো না। ঠিক আছে, তাবাসসুম ক্লাস হবে ইনশাল্লাহ 1 ঘন্টা, 4টার মধ্যে ইনশাল্লাহ ক্লাস শেষ হয়ে যাবে। সবাই একটু বলো তো রেডি? সবাই নোট করবা কিন্তু এই জিনিসটা। প্রথমে 1 নাম্বার পার্থক্যটা সবাই খেয়াল করো। 1 নাম্বার পার্থক্যটা হচ্ছে, ছবিতে চলে আসি। প্রথম পার্থক্যটাই হচ্ছে যে এই মাইটোসিস কোষ বিভাজন কয়টা ধাপে হইছে? একটা ধাপে। মিওসিস কোষ বিভাজন কয়টা ধাপে সম্পন্ন হইছে? 2টা ধাপে। এইটাকে আমি প্রথম পার্থক্য লিখে ফেলি। কি লিখবো? মাইটোসিস কোষ বিভাজন একটি ধাপে হয়, একটি ধাপে সম্পন্ন হয়। তারপরে আমি এখানে তাহলে কি লিখবো? আমি মিওসিস লিখবো 2টি ধাপে সম্পন্ন হয়, 2টি ধাপে সম্পন্ন হয়। সবাই কিন্তু খাতায় নোট করবে এই বিষয়গুলা। 2টি ধাপে সম্পন্ন হয়। তাহলে দেখো আমি একটা পার্থক্য লিখে ফেললাম, কারণ এই পার্থক্যগুলা পরীক্ষাতে খুব বেশি আসে, সুতরাং এটাকে ভালো করে বুঝতে হবে। 2 নাম্বার পার্থক্য, আমি কিন্তু কোনোটাই মুখস্থ লিখতেছি না, সব ছবি থেকে দেখাবো আর লিখবো। ঠিক আছে, মাইটোসিস কোষ বিভাজনে নতুন কোষ তৈরি হয় 1টা 2টা। মিওসিস কোষ বিভাজনে তৈরি হয় 1 2 3 4। এইটা আরেকটা পার্থক্য। কি লিখবো? নতুন 2টি কোষ তৈরি হয়।
আর এইখানে লিখবো নতুন 4টি কোষ তৈরি হয়, 4টি কোষ তৈরি হয়। তো দেখো আমি 2টা পার্থক্য লিখে ফেললাম। ঠিক আছে, একটা ধাপে সম্পন্ন হয়, 2টা ধাপে সম্পন্ন হয়। নতুন 2টা কোষ তৈরি হয়, নতুন 4টা কোষ তৈরি হয়। 2টা পার্থক্য লিখে ফেলছি ছবি থেকে, আরো এরকম লিখতে পারবো। দেখি আর কি কি পার্থক্য আছে। এখানে আমি যেটা বলছিলাম যে এইটাও ডিপ্লয়েড, এইটাও ডিপ্লয়েড, তার মানে ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই। এখানেও 2 সেট ছিল, ডিপ্লয়েড ছিল, এখানেও 2 সেট ডিপ্লয়েডই আছে। এখানে আসো, ডিপ্লয়েড 2n ডিপ্লয়েড থেকে ক্রোমোজোম সংখ্যা পরিবর্তন হয়েছে, হয়ে কি তৈরি করছে? তৈরি করছে হ্যাপ্লয়েড, মানে অর্ধেক হয়ে গেছে। তার মানে থার্ড পার্থক্যটা হচ্ছে ক্রোমোজোম সংখ্যা পরিবর্তন হবে না। কোথায়? মাইটোসিসে। আর মিওসিসে ক্রোমোজোম সংখ্যাটা পরিবর্তন হবে। এটা হচ্ছে পার্থক্যটা। তো চলো থার্ড পার্থক্যটা লিখে ফেলি। কি লিখবো? ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে। ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত। আর এখানে যদি আমি লিখি মিওসিসে, তাইলে কি হবে? ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। চাইলে তুমি নিচে দিয়ে এটা লিখে রাখতে পারো, জাস্ট মনে রাখার জন্য, যে এইটা কি হয়? এইটা ডিপ্লয়েড থেকে, মানে 2n থেকে 2n থাকে, আর এইটা ডিপ্লয়েড 2n থেকে কিসে পরিণত হয়? হ্যাপ্লয়েড n। ঠিক আছে, তাহলে এখানে মাতৃকোষ ডিপ্লয়েড থাকে, অপত্য কোষ কি থাকবে? ডিপ্লয়েড থাকবে। আর এখানে মাতৃকোষ ডিপ্লয়েড, অপত্য কোষ হচ্ছে হ্যাপ্লয়েড। ঠিক আছে, বোঝা গেছে জিনিসটা? সবাই বুঝতে পারছো না? এটা হচ্ছে মাতৃকোষ, মানে পুরাতন কোষ, আর এটা হচ্ছে নতুন কোষ, মানে অপত্য কোষ। সেম, এটাও মাতৃকোষ, আর এটা হচ্ছে অপত্য কোষ। ঠিক আছে, খুবই ইজি কিন্তু, দেখো আমি ছবি থেকেই সব বলে দিচ্ছি। এইবার 3 নাম্বার পয়েন্ট থেকে আমি যেটা বুঝতে পারবো, যেহেতু মাইটোসিসে কোনো ক্রোমোজোম সংখ্যার পরিবর্তন হয় নাই, ঠিক আছে, যেহেতু পরিবর্তন হয় নাই, তাহলে নতুন কোনো বৈশিষ্ট্য এখানে তৈরি হবে না, যা ছিল তাই থাকবে। আর মিওসিস কোষ বিভাজনে যদি খেয়াল করো, যেহেতু ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হয়ে গেছে, তার কারণে কি হবে? এখানে নতুন বৈশিষ্ট্য তৈরি হবে। ঠিক আছে, তার মানে মাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা যা ছিল তাই আছে, কিন্তু মিওসিস কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হয়ে গেছে। ঠিক আছে, এখন অনেকে জিজ্ঞেস করতেছো, ভাইয়া ক্রোমোজোম সংখ্যাটা কেন অর্ধেক হয়ে গেছে? মিওসিস কোষ বিভাজনের ধর্মটাই হচ্ছে যে এটাতে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়। কেন অর্ধেক হয়? তার কারণটা হচ্ছে, তোমাকে যদি আমি একটু এইভাবে বলি, হ্যাঁ, যে তোমাকে আমি চকলেট দিলাম, ধরো তোমাকে আমি একটা বাটি নিলাম, একটা বাটির মধ্যে আমি, ধরো একটা বাটিতে তোমাকে বললাম যে একটা বাটি বা একটা প্লেট চিন্তা করি আমি, হ্যাঁ, একটা প্লেটের মধ্যে তোমাকে আমি বললাম যে তুমি এখানে চকলেট রাখো একটা। ঠিক আছে, চকলেট রাখলা তুমি, তো এটা একটা চকলেট, ভালো কথা, একটা চকলেট রাখলাম। এবার আমি কি বললাম? আমি বললাম যে তোমাকে আমি আরেকটা প্লেট দিব। কি করব? আরেকটা প্লেট দিব। কিন্তু কথাটা হচ্ছে প্লেট দিব আরেকটা, চকলেট কিন্তু নতুন করে দেই নাই। বুঝছো আমার কথাটা? এটা হচ্ছে চকলেট। চকলেট শুনে এখন অনেকের জিভে জল চলে আসবে যে ভাইয়া রোজা রাখছি, আবার চকলেটের কথা বলতেছে। যেহেতু এই চকলেটটা একটা প্লেটের মধ্যে আছে,
এটা প্লেট নাম্বার 1 আর এটা প্লেট নাম্বার 2। এখন কথা হচ্ছে তোমাকে প্লেট দিছি দুইটা, প্লেট হচ্ছে দুইটা, চকলেট হচ্ছে একটা। এখন তুমি কি করবা বলো? প্লেট দুইটা কিন্তু চকলেট একটা। সো আমার কাছে আগে যেটা ছিল, আগে একটাই প্লেট ছিল, একটাই চকলেট ছিল। এখন প্লেটের সংখ্যা আমি বাড়ায় দিছি, হ্যাঁ, কিন্তু চকলেটের সংখ্যা কিন্তু আমি বাড়াই নাই, চকলেট ওই একটাই আছে। ওয়ে কি আমার কাছে? ওয়েটা হচ্ছে আমি এই চকলেটটাকে অর্ধেক করে ফেলবো, করে অর্ধেক চকলেট এই পাশে রাখবো, বাকি অর্ধেক চকলেট এই পাশে দিয়ে দিব, যেহেতু আমার দুইটা প্লেটই চকলেট দেওয়া লাগবে। তো এইটা হচ্ছে অর্ধেক চকলেট, আর এইখানে থাকবে বাকি অর্ধেক চকলেট। এই হচ্ছে ঘটনা। এইখানে নতুন করে কোষ তৈরি হয়, নিউক্লিয়াস তৈরি হয়, কিন্তু ক্রোমোজোম নতুন করে তৈরি হচ্ছে না। ঠিক প্লেটের সংখ্যা বাড়াইছো, চকলেটের সংখ্যা বাড়াও নাই। সো মিওসিস কোষ বিভাজনে নতুন করে কোষ তৈরি হইলেও নতুন করে ক্রোমোজোম তৈরি হয় না বলে সংখ্যাটাকে অর্ধেক করে দেওয়া লাগছে। দ্যাটস ইট। ঠিক আছে, আরাফাত বলতেছে প্লেট সহ খেয়ে ফেলবে, খেয়ে ফেলবো। এখন খাও না, এখন খেলে রোজা ভেঙে যাবে। তো চলো, বিষয়টা বুঝতে পারছো আশা করি। আমি যে জায়গাটায় ছিলাম, যে ডিপ্লয়েড থেকে ডিপ্লয়েডে আসি, মাইটোসিসে নতুন কোনো বৈশিষ্ট্য তৈরি হবে না। কেন হবে না? কারণ ভাইয়া যা ছিল তাই আছে, নতুন বৈশিষ্ট্য তৈরি হবে কোত্থেকে? মিওসিসে ক্রোমোজোম সংখ্যা ছিল ডিপ্লয়েড, সেইটা এখন হয়ে গেছে হ্যাপ্লয়েড। তার মানে আগের থেকে ক্রোমোজোম সংখ্যা চেঞ্জ হয়েছে। এই চেঞ্জ হওয়ার জন্যই কি হবে, পরবর্তীতে নতুন বৈশিষ্ট্য তৈরি হবে। তার মানে আমি এখান থেকে যে পার্থক্যটা লিখতে পারবো সেটা হচ্ছে নতুন বৈশিষ্ট্য তৈরি হয় না, নতুন বৈশিষ্ট্য তৈরি হয় না। আর এখানের পার্থক্যটা হবে নতুন বৈশিষ্ট্য তৈরি হয় যা বৈচিত্র্য সৃষ্টি করে। এখন খেয়াল করো, এখানে একটা ওয়ার্ড আছে বৈচিত্র্য। এই কথাটার মানেটা কি? বৈচিত্র্য কথাটার মানেটা হচ্ছে যে ধরো তুমি, তোমার ভাই বা তোমার বোন, কারোর চেহারা কিন্তু 100% হুবহু মিলে না। দুইটা যমজ বোন বা দুইটা যমজ ভাইয়ের চেহারাও 100% সেম হয় না, কিছু না কিছু ডিফারেন্স থাকবে। তার মানে একটা বৈচিত্র্য থাকবে। একই প্রজাতির মধ্যে যে বিভিন্ন ডিফারেন্স, মানুষের মধ্যে যে বিভিন্ন ডিফারেন্স, বা দুইটা বিড়ালের মধ্যে যে ডিফারেন্স, বা যাই বলো না কেন, এই যে আমাদের মধ্যে যে পার্থক্যগুলা, ডিফারেন্স গুলা, এগুলা কি বলে? বৈচিত্র্য। এবং এই বৈচিত্র্য হওয়ার কারণটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন। এবার সবাই একটু এই জিনিসটা নোট করা হয়েছে কিনা, বুঝছো কিনা বলে ফেলো। এইটা পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট একটা টপিক। এবং এই টপিক দেখো, আমি একটা লাইনও মুখস্থ লিখি নাই, সবকিছু এই ছবিটা দেখে লিখছি। সুতরাং এই ছবিটা দেখে যদি তুমি পুরা জিনিসটাকে মনে রাখতে পারো, তোমার কিন্তু এত কষ্ট করে মুখস্থ করে প্রেশান নিয়ে ভাইয়া মনে রাখতে হবে না। আর সুবিধাটা কি, তুমি এটা এত সহজে ভুলেও যাবে না। কারণ তোমাকে যদি আমি বলি যে বাবা, তোমার আমি একটা গ্রামের দৃশ্য দেখাইছি, ওই গ্রামের দৃশ্য দেখে তুমি আমাকে বলো যে এই দৃশ্যতে কি কি আছে, এবং এটা তুমি মনে রাখবা। আর তোমাকে আমি এক পৃষ্ঠা একটা গ্রামের বিবরণী পড়াইলাম, তোমার কোনটা বেশি মনে থাকবে? দেখি তোমরাই কমেন্টে বলো, তোমরাই কমেন্টে বলো তো, যে তোমাকে আমি বললাম যে এক পৃষ্ঠা একটা গ্রামের বিবরণী পড়াইছি, আর একটা গ্রামের দৃশ্য আমি তোমাদেরকে দেখাইছি। হ্যাঁ, এক জায়গায় সুন্দর করে একটা দৃশ্য এঁকে দেখাইছি, যে এইখানে দেখো একটা দৃশ্য আছে, এখানে একটা বাড়ি আছে, হ্যাঁ, আর এখানে হচ্ছে ধরো কিছু গাছপালা টাছপালা আছে। আমি এত চিত্র ভালো আঁকতে পারি না, তো তোমাকে বললাম যে দেখো এখানে এরকম একটা গাছ টাছ আছে সুন্দর করে, এটা একটা দৃশ্য। আর আরেকটা কাজ করছি, তোমাকে একটা পেপারের মধ্যে খালি লাইন বাই লাইন তোমাকে বললাম যে পড়ো একটা গ্রামের দৃশ্য, গ্রামের বিবরণী, গ্রাম। তুমি আমাকে বলো কোন জিনিসটা তোমার বেশি মনে থাকবে? দৃশ্যটা। ভেরি গুড, বুঝতে পারছো তামজিদ। তো তুমি যখন এই দৃশ্যটা বুঝতে পারবা, তখন কিন্তু তোমার এতগুলা লাইন মুখস্থ করার দরকার নাই। তোমাকে যদি এবার বলি দৃশ্যটা দেখে দেখে বিবরণীটা তুমি লিখো, তুমি ইজিলি লিখে ফেলতে পারবা। এই জিনিসটা একটু ভালোভাবে স্মার্টলি ধরতে হবে।
বুঝতে পারছো? নুসরাত, মেহরাব, তাসনিম, নাইমা, এই বিষয়টা খুব ভালো করে খেয়াল করলাম। তো চলো এবার তোমাদের সেই অপেক্ষার মুহূর্ত, সেটা হচ্ছে, আচ্ছা এবার আরেকটা জিনিস একটু বলে দিই। এই যে তোমরা এতক্ষণ ধরে হাতে লিখলা, নোট করলা, হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে যদি তোমাকে একটু আমি বলি যে ভাইয়া আমি তোমাকে নোট করে দিচ্ছি, আমরা অনলাইন ব্যাচের ক্লাসের চেষ্টা করি যেই টপিকগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো, বারবার আসে, ওই টপিকগুলো যাতে তোমরা খুব ইজিলি সুন্দর করে নোট আকারে পাও, যাতে তোমাদের এগুলাতে ফোকাস দিতে গিয়ে ক্লাসের দিকে ফোকাসটা কমে না যায়। আমরা অলওয়েজ তোমাদের অনলাইন ব্যাচের জন্য এরকম একটা মাস্টার বুক রেডি করছি, যেটা ধরো মাস্টার বুকের বায়োলজি পার্টটা আমি নিজে লিখছি তোমাদের জন্য। কি করছি ভাইয়া, এরকম যে ইম্পর্টেন্ট টপিক গুলো আছে এগুলোকে সুন্দর করে এরকম নোট আকারে আমি মাস্টার বুকে সবকিছু দিয়ে রাখছি। এবং আমরা যখন ক্লাসে পড়াই, আমরা শুধু যে টপিকটা বুঝাই দিই তা কিন্তু না, আমরা টপিকটা কিভাবে আসে পরীক্ষায়, কোন জায়গাটা একটু ইজিলি মনে রাখতে পারবা, টেকনিকটা কি, সবকিছু একটু বলে দেওয়ার চেষ্টা করি। জাস্ট তাকে একটু আগে বলে দিলাম। তো তুমি যে এতক্ষণ ধরে আমার সাথে নোট করছো, ভেরি গুড, তোমার এই জিনিসটা কাজে লাগতেছে। বাট আমরা অনলাইন ব্যাচে যারা আমাদের সাথে থাকে ওদের জন্য এরকম নোট গুলো সব দিয়ে দেই, মাস্টার বুকে দিয়ে দেই, ক্লাসের মধ্যে যে ম্যাটেরিয়ালস গুলো থাকে সেগুলোতেও দিয়ে দিই। তো তোমাদের যাতে কাজগুলো আরো অনেক বেশি ইজি হয়, এবং অনলাইন ব্যাচে আমাদের সাথে যারা থাকে তারা যাতে এক্সামের প্রিপারেশনটা, ধারণাগুলা ক্লাস থেকেই পেয়ে যায়, এই জন্য সবসময় আমরা কিছু বোর্ড কোয়েশ্চেন, সিকিউ, এমসিকিউ এগুলা দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। সো চলো আমরা একটা এমসিকিউ সলভ করে ফেলি। একজন জিজ্ঞেস করতেছে যে ভাইয়া মাস্টার বুকটা কিভাবে পাবো? মাস্টার বুকটা আলাদা করে বই আকারে পাওয়া যায় না। আমাদের অনলাইন ব্যাচে যারা আমাদের সঙ্গে ক্লাস করে, অনলাইন ব্যাচে যারা ভর্তি হয়, তারাই হচ্ছে তোমরা শুধু মাস্টার বুকটা আমাদের এখান থেকে, আমরা অনলাইন ব্যাচে ভর্তি হলে মাস্টার বুকটা দিয়ে দেই, সাথে একটা সুন্দর টি শার্টও থাকে গিফট। তো তুমি যদি অনলাইন ব্যাচে ভর্তি হও তাহলে তুমি মাস্টার বুকটা অটোমেটিকই পেয়ে যাবা, আলাদা করে কোথাও কিনতে পাওয়া যায় না। তো যাই হোক, তোমাদের জন্য প্রথম পোল, এবং এতক্ষণ ধরে তোমাদেরকে যা কিছু পড়াইলাম সেই পড়ানোর মধ্যে থেকে এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এটা হচ্ছে একটা বোর্ডে আসা এমসিকিউ। সুতরাং সবাই একটু সুন্দর করে দেখি অ্যান্সারটা দিয়ে ফেলো। আমি তোমাদের জন্য পোলটা ছেড়ে দিচ্ছি, তোমরা পোলে অ্যান্সারটা দিয়ে দাও। সো সবাই কমেন্টে অ্যান্সার দিচ্ছ খুব সুন্দর করে, বাট কমেন্টের পাশাপাশি কি করবা, সুন্দর করে পোলে অ্যান্সারটা দিবা। পোল ফিচারটা হচ্ছে আমাদের খুবই সুন্দর একটা জিনিস। তুমি ধরো ক্লাস করছো এতক্ষণ ধরে আমার সাথে, তুমি ক্লাস করে বুঝে ফেলছো যে হ্যাঁ ভাইয়া টপিকটা এরকম। এবার যখন তোমাকে আমি প্রশ্নটা দিয়ে দিলাম, এটা কিন্তু বোর্ডে আসা প্রশ্ন, এই বোর্ডের প্রশ্নটা তুমি অ্যান্সার করলা পরীক্ষার মতো করে, যেখানে তুমি এবার ফার্স্ট, সেকেন্ড, থার্ড দেখতে পারবা। শুধু যে তুমি রাইট অ্যান্সার দিলেই হবে তা কিন্তু না, কত দ্রুত তুমি দেখাচ্ছ সেই অনুযায়ী কিন্তু র্যাঙ্ক তোমার হচ্ছে। তুমি ক্লাসের মধ্যে শিখলা, পরীক্ষাও দিয়ে ফেললা, ক্লাসের মধ্যে কিন্তু তোমার অনেকগুলা কাজ একসাথে হয়ে গেছে। এই যে বোর্ড পরীক্ষার একটা এমসিকিউ সলভ করার ফলে তোমার মধ্যে যেই একটা কি কনফিডেন্স চলে আসবে, সেটা কিন্তু তোমাকে পরীক্ষার হলে অনেক অনেক বেশি হেল্প করবে। সো তোমরা অনেকেই কারেক্ট অ্যান্সার দেখায় দিচ্ছ, ঠিক আছে? সবাই একটু দেখো, খুব খুব চিন্তা ভাবনা করে অ্যান্সারটা দাও। অনেকেই কারেক্ট অ্যান্সার দিছো, দুই একজন একটু ভুলও দাগাইছো। তো দেখি কি অবস্থা, আমরা দেখি। বলছে কোন কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস এবং ক্রোমোজোম একবার, সবাই একটু ভালো করে খেয়াল করো, একবার বিভাজিত হয়, ভালো করে একবার। আমি তোমাদেরকে একটু ছবিটা আবার দেখাই, তারপরে আমি অ্যান্সারটা বলবো। এক ছবি দিয়ে আজকে আমরা পুরো ক্লাস শেষ করব। এই ছবিটার দিকে তাকাও, একবার বিভাজিত হইছে। এটা কয়বার? দুইবার, বা দুইবারে বিভাজিত হইছে। আর এইখানে কয়বার? একবার। সুতরাং নিউক্লিয়াস এবং ক্রোমোজোম দুইটাই একবার বিভাজিত হইছে। এটা কি? এই যে এটা। তাহলে আমি অ্যান্সার তো এখানে বলে দিলাম, বাট ছবিটা থেকে আরো ভালো বুঝবা যে ভাইয়া অ্যান্সারটা লজিক কি। সো চলো আমি এবার তোমাদের জন্য অ্যান্সারটা বলে দেই এবং দেখি এটার অ্যান্সারটা কি। মাইটোসিস। তো যারা কারেক্ট অ্যান্সার দিছো তারা তো সুপার ডুপার, বাট যারা এখনো কারেক্ট অ্যান্সার দিতে পারো নাই, হয়তো বা ভুলে অন্য কোনো অপশনে চাপ পড়ে গেছে, তাদের জন্য আরো একটা সুযোগ দেই, নেক্সট পোলে চলে যায়। তো দেখি এখানের জন্য কারা কারা রাইট অ্যান্সার দিতে পারে। আমি একটু আগে এই বৈচিত্র্যের কথাটা বলে দিছিলাম, তো সবাই দেখি আবার একটু অ্যান্সারটা করে ফেলো। সবাই অ্যান্সারটা করে ফেলো।
নাফিসা তাবাসসুম রোজার র্যাঙ্ক 18 হয়েছে, নোভার র্যাঙ্ক 8 হয়েছে, ভেরি গুড। তোমরা ফাটাফাটি দেখি, তোমরা আমি বলার আগে অ্যান্সার দিয়ে দাও, তো জোস পোলাপান তোমরা। ঠিক আছে, তো সবাই একটু পোলের এই পোলটার অ্যান্সার দিয়ে ফেললো, এবং এটা আমি একটু হিন্টস দিয়ে দেই তোমাদেরকে অ্যান্সার দিতে দিতে। বলছে কোন বিভাজনের ফলে প্রজাতির মধ্যে বৈচিত্র্য দেখা যায়। বৈচিত্র্য এই কথাটা আমি একটু আগে বলছি, তো জাস্ট ওই জিনিসটা মনে করো যে বৈচিত্র্যটা কোথায় বলছিলাম। তো খেয়াল করতেছো তোমরা, তোমরা কিন্তু বোর্ড পরীক্ষার এমসিকিউ সলভ করতেছো, বুঝছো কিন্তু, মিন্স এসএসসি পরীক্ষা। তো তুমি এসএসসি পরীক্ষার একটা প্রশ্ন যখন কারেক্টলি অ্যান্সার করতেছো, তোমার কনফিডেন্সটা বেড়ে যাচ্ছে না যে ভাই আমি এসএসসি পরীক্ষার প্রশ্নগুলো অ্যান্সার করতে পারতেছি। সো এই কনফিডেন্সটা বুস্ট আপ করার জন্য তুমি একটা টপিক বুঝলা আগে, তারপরে সেই কোশ্চেনগুলো সলভ করলা, তুমি কিন্তু অনেক ধাপ আগায় গেলা। এটা কিন্তু আমরা সবসময় অনলাইন ব্যাচের ক্লাসে করার চেষ্টা করি, যে প্রশ্ন এবং টপিক এইটাকে পাশাপাশি রাখার জন্য। হ্যাঁ, ধরো তুমি যদি অনেক কিছু পড়াইলাম তোমাকে, কিন্তু তুমি জানোই না পরীক্ষাতে কিভাবে আসে, কেমন প্রশ্ন আসে, তাহলে কিন্তু তোমার কনফিডেন্সটা ডেভেলপ হচ্ছে না, তুমি বুঝতেছো না পরীক্ষায় কিভাবে অ্যান্সার করবে বা কিভাবে প্রশ্ন আসবে। তো এই জিনিসটা বুঝতে হলে কিন্তু তোমাকে এই পোল সিকিউ গুলা যে ক্লাসে প্র্যাকটিস করাই, সেগুলো অনেক বেশি হেল্প করে। সো অলমোস্ট সবাই কারেক্ট অ্যান্সার দিছো। তারপর আমি আবার একটু দেখাই দিই, যেহেতু আমি জিনিসটা একটু আগে পড়াইছি। বৈচিত্র্যটা কই দেখছি আমরা, এই যে দেখো বৈচিত্র্যটা কোথায়, মিওসিসে। তার মানে যারা মিওসিস দাগাইছো, ম্যাক্সিমামে মিওসিস দাগাইছো, একদম 100-তে 100 তোমরা খুবই সুন্দর করে জিনিসটা বুঝে ফেলছো। সো আমরা দেখি, চলে যাই। সো এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে মিওসিস। এটা পড়লাম, পড়ার মধ্য থেকে আমরা এমসিকিউ প্র্যাকটিস করে ফেললাম। ভেরি গুড। চলো আমরা একটু সামনের দিকে আগাই। সো তোমরা এখানে দেখতে পারতেছো স্ক্রিনে আমাদের পুরো 10 মিনিট স্কুলের টিচার প্যানেল, এবং আমাদের কয়দিন আগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা হয়েছে। যারা ক্লাসে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে, হয়তোবা তোমাদের মধ্যে অনেকে থাকতে পারো, তারা সবাই আসছো একসাথে। আমরা বিশাল একটা সেলিব্রেশন করছি তোমাদের সাকসেসে। তোমরা যত জোস, তোমাদের এত ভালো ভালো রেজাল্ট করছো, তার জন্য তোমাদের প্রতি কৃতজ্ঞতা এবং তোমাদের যেই সেলিব্রেশনটা সাকসেসের, সেটা আমরা সবাই একসাথে করছি। এবং আমাদের 10 স্কুলের ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর হচ্ছে ম্যাথ, হায়ার ম্যাথ, বায়োলজি, যারাই আছে আমাদের টিচাররা অক্লান্ত পরিশ্রম করতেছে তোমাদের পড়াশোনাটাকে ইজি করার জন্য, তোমাদের যে সমস্যাগুলো সেগুলোকে সলভ করার জন্য। আমাদের সব কাজগুলা কিন্তু তোমাদের পড়াশোনা, তোমাদের পরীক্ষাকে আরো ভালো কিভাবে করানো যায়, আরো কিভাবে ইজিলি তোমরা কঠিন জিনিসগুলাকে মনে রাখতে পারো, সেটার জন্য আমরা কাজ করে যাচ্ছি। তার জন্য কিন্তু আমরা এরকম একটা মাস্টার বুক ডেভেলপ করছি, যে মাস্টার বুকটাতে দেখবা তুমি অনেক কঠিন টপিক অনেক ইজিলি দেওয়া আছে, এবং এখানে প্রশ্নগুলা টপিকগুলোর সাথে সাথে পরপরই দেওয়া আছে, যাতে সেগুলো তোমরা প্র্যাকটিসও করে ফেলতে পারো। কমপ্লিট একটা যাতে তোমাদের এইখান থেকে একটা প্রিপারেশন হয়, সেটার জন্য কিন্তু আমরা কাজ হয়ে যাচ্ছি। ঠিক আছে, সো দেখি তারপরে আমি তো সামনে আগাই। আমরা আসলে ক্লাসে আরেকটা জিনিস করি বা করার চেষ্টা করি, সেটা হচ্ছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট টপিক গুলা। অর্ণব ছিল, ভেরি গুড অর্ণব, একদম 100-তে 100। অনেক স্টুডেন্ট ছিল, আমি জানি তো তোমরা অনেক অনেক জোস জোস পোলাপান অনেকেই ছিল এখানে। খেয়াল করো, আমাদের পরীক্ষায় যখন আমরা পড়বো বা পরীক্ষার জন্য যখন পড়াশোনা করব, সো পড়াশোনা করার জন্য আমাদের একটা বিষয় খুব ভালো করে বুঝতে হবে। সেই ভালো করে কি বুঝতে হবে, যে ভাইয়া কোন টপিকটা পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। ধরো আমার এখানে কয়টা টপিক আছে, আমার এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 8টা টপিক আছে বইতে মোটামুটি। এর মধ্যে তুমি খেয়াল করে দেখবা বোর্ড পরীক্ষায় খুব ফ্রিকুয়েন্ট প্রশ্ন আসে 3টা বা 4টা টপিক থেকে, 3টা বা 4টা টপিক। তার মানে 8টা টপিকের মধ্যে তুমি যদি ওই 3টা টপিক ভালো করে পড়ো, তোমার পড়ার প্রেশারটা কমে গেল না? তুমি 8টা টপিক খুব কষ্ট করে সব পড়তা, কিন্তু তুমি জানোই না যে এই 3টা টপিক থেকে প্রতি বছর প্রশ্ন আসে। সো তোমার মাথার ভিতরে কিন্তু অনেক কিছু লোড অনেক বেশি, তুমি একদম মানে নেতায় যাইতেছো যে ভাইয়া এত পড়াশোনা। তুমি যদি ওই 3টা টপিক খুব ভালো করে পড়তা আর বাকিগুলো জাস্ট একটু হালকা পাতলা রিডিং দিতা, তাইলে কিন্তু তোমার যে লোডটা, পড়ার লোডটা কমে যাইতো, তুমি আগে থেকে আরো ভালো মনে রাখতে পারতা। সো চলো আমি একটু দেখাই, যে ধরো এখানে একটা টপিক খুব বেশি আসে পরীক্ষায়, সেটা হচ্ছে মাইটোসিস এর পর্যায় সমূহ। তোমরা আমাকে একটু বলে দাও যে মাইটোসিস কোষ বিভাজনের কয়টা পর্যায় আছে, একটু দেখি তো। আমি একটা নাম বলি, প্রোফেজ, এরকম কয়টা পর্যায় তোমরা জানো আমাকে একটু বলো তো। মাইটোসিস কোষ বিভাজনের কয়টা পর্যায় সম্পর্কে তোমরা জানো, সবাই একটু বলে ফেলো। মাইটোসিস কোষ বিভাজনের
কয়টা পর্যায় সম্পর্কে তোমরা জানো? একটু নাম নাম লাগবে না, নাম আমি লিখে দিচ্ছি। কয়টা আগে একটু বলে ফেলো, কয়টা পর্যায়? বিভা, রাজীব, সবাই একটু বলে ফেলো তো। নোভা, সবাই একটু বলো কয়টা পর্যায়? পাঁচটা। ভেরি গুড মুমিন, ভেরি গুড রাইসা, ভেরি গুড তাফহিম, সবাই বলে দিছে পাঁচটা পর্যায়। তো পাঁচটা পর্যায়ের নাম আমি একটু যদি লিখে ফেলি, প্রোফেজ, মেটাফেজ, তারপরে হচ্ছে মেটাফেজ, তারপরে হচ্ছে অ্যানাফেজ, তারপরে হচ্ছে টেলোফেজ। এই যে আমি পাঁচটা ধাপ লিখে ফেললাম, তুমি যদি একটু ভালো করে বোর্ড প্রশ্নগুলো খেয়াল করো, আমি তোমাদেরকে অ্যানালাইসিসটা বলে দিচ্ছি। এই তিনটা, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই তিনটা বোর্ড পরীক্ষায় অনেক বেশি আসে। মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, এই তিনটা ধাপ বোর্ড পরীক্ষায় খুব বেশি আসে। তার মধ্যে আবার অ্যানাফেজ ধাপটা একটু বেশি আসে। তো এই যে তোমাকে আমি বুঝাই দিলাম যে ভাইয়া তোমার ইম্পর্টেন্ট কোনটার বেশি, কোনটার ইম্পর্টেন্স বেশি, এইটা যখন তুমি বুঝে ফেলবা কোথায় আমাকে বেশি সময় দেয়া লাগবে, কোন জিনিসটা আমার বেশি সুন্দর করে নোট করা লাগবে, কোন জিনিসটা আমাকে একটু পড়ে গেলেই হবে, আর কোন জিনিসটা আমাকে ভালো করে নোট করে পড়ে যাওয়া লাগবে। এই জিনিসটা কিন্তু তোমাকে বুঝতে হবে, তাহলে তুমি সব পড়ে যাবা, পরীক্ষা হলে কিছুই মনে থাকবে না। তো এই যে বললাম মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই ধাপগুলো বেশি আসে, তার মধ্যে অ্যানাফেজ ধাপটা আরো বেশি আসে। এই জিনিসটা যখন তুমি বুঝলা, ক্লাসে শুনলা, তখন কিন্তু তোমার ভিতরে ওই কনফিডেন্সটা ডেভেলপ হয়ে গেছে যে ভাই আচ্ছা আমি তাইলে এই জিনিসটা একটু বেশি ভালো করে পড়বো। বুঝতে পারছো ঘটনাটা? সাইটোকাইনেসিস মাইটোসিসের পাঁচটা ধাপের মধ্যে পড়ে না, ওইটা ধাপের পরে। হ্যাঁ, এইটার আগে ইন্টারফেজ, এইটার পরে সাইটোকাইনেসিস। এইটার আগে ইন্টারফেজ ধাপ, পরে সাইটোকাইনেসিস। ঠিক আছে, বুঝতে পারছো? তো আসো আমি এবার দেখি তোমাদের জন্য কিছু এমসিকিউ, যারা তোমরা বলতেছো ভাইয়া পোল দেন, কুইজ দেন, দেখি এবার আরেকটা পোল দেই তোমাদেরকে, তোমরা পোলটা সলভ করে ফেলো। দেখি সবাই একটু পোলটা দিয়ে ফেলো। এখানে কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেন হচ্ছে ক্রোমোজোম সর্বাধিক খাটো এবং মোটা হইতে হবে। কি হইতে হবে? সর্বাধিক খাটো এবং মোটা। ক্রোমোজোমকে সবচেয়ে বেশি মোটা আর খাটো হইতে হবে, মানে ধরো একদম এরকম মোটা আর এরকম খাটো টাইপের হইতে হবে ক্রোমোজোমকে। এইটা কোন ধাপে হয়? এটার একটা মজার টেকনিক আছে, টেকনিকটা আমি তোমাদেরকে একটু বলে দেই, তোমরাও একটু অ্যান্সারটা দিতে থাকো। এই যে একটু আগে আমি পড়াইলাম না মেটাফেজ, তোমরা এখন থেকে মেটাফেজ কি আর মেটাফেজ বলবা না, তাইলে ভাইয়া মেটাফেজ কি এখন আমি কি বলবো? মেটাফেজ কি এখন থেকে তোমরা বলবা মোটাফেজ। কি বলবা? মোটাফেজ। ভাইয়া কেন মোটাফেজ বলবা? আপনি শুধু শুধু ওকে কেন এরকম মানে মোটা বানায় দিচ্ছেন? এখনই বুঝে যাবা কেন মোটা বানায় দিচ্ছি। মোটা ফেজ দিয়ে মনে রাখলে তুমি যেই সুবিধাটা পাবা সেটা হচ্ছে ক্রোমোজোম এই ধাপে সর্বাধিক খাটো এবং মোটা হয়। কি বললাম? ক্রোমোজোম এই মেটাফেজ ধাপটাতে, ক্রোমোজোম মেটাফেজ ধাপটাতে সর্বাধিক মোটা এবং খাটো হবে। সো এই যে তুমি মেটাফেজকে যদি মোটা ফেজ বলে মনে রাখো, তাইলে এই মোটার সাথে এই মোটাটা মিলাই দিতে পারবা। কি বললাম? মেটাফেজ না মোটাফেজ। কেন মোটাফেজ? কারণ ক্রোমোজোম সর্বাধিক মোটা এবং খাটো হয়। ঠিক আছে, বুঝা গেছে? সো মেটা না বলে আমরা এখন থেকে কি বলবো? মোটাফেজ। দেখি কয়জন কারেক্ট অ্যান্সার দিছো? একটু ভুল হয়েছে অনেকেরই। সো আজকে থেকে আর ভুল হবে কিনা বলো তো? মেটাফেজকে আমরা মোটাফেজ বলে মনে রাখবো, কারণ ক্রোমোজোম সর্বাধিক মোটা এবং খাটো হয় এই ধাপে।
বলো এটা থেকে কি আর ভুল হবে আজকে থেকে? এইটা কি আর মুখস্থ করার দরকার আছে যে ক্রোমোজোম সর্বাধিক মোটা এবং খাটো হয় মেটাফেজ ধাপে? এটা তো আর এইভাবে মনে রাখার দরকার নাই। মেটা না, মোটা ফেজ। বুঝে গেছে? ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? বিভা বলতেছে বায়োলজি খুব ইজি লাগতেছে। ভেরি গুড, এই তো এটাই তো আমি চাই। বায়োলজি কঠিন কিছু না তো। ওকে, আসো আরেকটা দেই। বলছে কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার গুলো দুভাগে বিভক্ত হয়ে যায়? ভাই রে ভাই, শুনে তো ভয় পেয়ে গেছি। আপনি এত কঠিন কঠিন কি বললেন এগুলা? তাহলে আমি আগে একটু তোমাদেরকে কোয়েশ্চেনটা দেখাইলাম, কোয়েশ্চেনটার অ্যান্সারটা তোমরা দিয়ে ফেলো। আচ্ছা, কোশ্চেনের অ্যান্সার দেওয়ার আগে আমি তোমাদেরকে একটু বুঝাই দেই কয়েকটা জিনিস। বলছে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার গুলো দুই ভাগে বিভক্ত হয়। এইটার মানে কি? চলো এটা একটু খুব ইন্টারেস্টিং ওয়েতে আমরা দেখি। সো এইটাকে আমরা বলি সিমুলেশন। এইটাকে আমরা কি বলি? সিমুলেশন বলি। সো এখানে অনেকগুলো ক্রোমোজোম দেখতেছো, একটা সবুজ ক্রোমোজোম, একটা লাল ক্রোমোজোম, হ্যাঁ, আবার নীল ক্রোমোজোম, আর এখানে আছে একটা গোলাপি কালারের পুকি ক্রোমোজোম। ঠিক আছে, গোলাপি কালারের পুকি ক্রোমোজোম। খেয়াল করো, আমি একটা কালো জিনিস ধরে, এই যে কালো একটা অংশ মাঝের, এটা ধরে ক্রোমোজোম গুলাকে ঘুরাচ্ছি। এই কালো অংশটাকেই সেন্ট্রোমিয়ার বলে। এই কালো অংশটাকে সেন্ট্রোমিয়ার বলে। তো ক্রোমোজোমের দেখো দুইটা পার্ট আছে, এই পার্টটাকে আমি টেনে আলাদা করে দিই। এইটাকে বলে ক্রোমোজোমের একটা অংশ, এবং এইটা হচ্ছে আরেকটা অংশ। দুইটা অংশকে আলাদা করে আমি ক্রোমাটিড বলি। কি বলি? ক্রোমাটিড। তাহলে এই দুইটা ক্রোমাটিড বা ক্রোমোজোমের দুইটা অংশ জোড়া লেগে থাকে। কি দিয়ে জোড়া লেগে থাকে? এই সেন্ট্রোমিয়ার দিয়ে। যদি সেন্ট্রোমিয়ার দুইটা আলাদা করে ফেলি, তাহলে ক্রোমোজোমের দুইটা অংশ আলাদা হয়ে যায়। মানে ক্রোমোজোমের এই অংশটা এই অংশের সাথে জোড়া লাগে সেন্ট্রোমিয়ার দিয়ে। যদি দুইটা অংশ আলাদা হয়ে যায়, তাহলে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা, কালো অংশটা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। দেখো আমি যখন সরায় ফেলতেছি, কালো অংশটা সরে যাচ্ছে। কারণ কি? কালো অংশ মানে সেন্ট্রোমিয়ারটা ভাগ হয়ে গেছে। আর যখন জোড়া লাগায় দিচ্ছি, তখন সেন্ট্রোমিয়ার দিয়ে এটা জোড়া লাগতেছে। বুঝতে পারছো? তাইলে এই সেন্ট্রোমিয়ারটা দুই ভাগে বিভক্ত হয়ে ক্রোমোজোম গুলার অংশগুলা আলাদা হয়ে যাবে কোন ধাপে? এই ধাপটাকে বলে অ্যানাফেজ। আলাদা করে দিলাম, আলাদা করে দিলাম, আলাদা করে দিলাম, আলাদা করে দিলাম। আলাদা হবে কোন ধাপে? অ্যানাফেজ ধাপে। কোন ধাপে? অ্যানাফেজ ধাপে। তাইলে আমি এবার এখান থেকে অ্যান্সারটা দেখি, তোমাদেরকে বলেই দিলাম সবকিছু, তাই না? তো এবার দেখি, তারপরে তোমরা একটু এটার পোলটা দিয়ে ফেলো। পোলটা দিয়ে ফেলো, দেখি কয়জন ভালো করে শুনছো আমার কথাবার্তা। সবাই একটু দিয়ে ফেলো। কালো অংশটাকে সেন্ট্রোমিয়ার বলে, সাদিকা সেন্ট্রোমিয়ার বলে। এই যে সেন্ট্রোমিয়ার, কালো অংশটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। দেখছো সবাই কারেক্ট অ্যান্সার দিচ্ছে। দুই একজন যারা ভুল দিচ্ছ তারা কিন্তু ক্লাসে অ্যাটেন্টিভ নাই, ক্লাস করতেছো না। কিন্তু আমি সব বলে দিছি, তারপরে দেখলাম যে কয়জন আসলে ঠিক মতো ক্লাস করতেছো। দিছো ম্যাক্সিমামে কারেক্ট অ্যান্সার দিছো, অনেকে কিন্তু ভুল দিছো। ঠিক আছে, তাইলে কিন্তু তোমরা ক্লাসে নাই, ক্লাসে চলে আসো আবার ব্যাক। সো ধরে ফেলছি কারা কারা ক্লাসে নাই। অ্যান্সার বলে দেওয়ার পরেও যারা ভুল লাগাইছে তারা কিন্তু ক্লাসের মধ্যে নাই। ঠিক আছে, র্যাঙ্ক 2 আসছে মাসফিয়া, ভেরি গুড। সো দেখো আমি এতক্ষণ ধরে তোমাদেরকে যে টেকনিক গুলা দেখাইলাম, হ্যাঁ, সবগুলা টেকনিকই হচ্ছে আসলে আমরা মাস্টার বুকে অ্যাপ্লাই করছি। এবং এই মাস্টার বুকটা আসলে টোটালি এই টেকনিক গুলো অ্যাপ্লাই করেই লিখা। এই মাস্টার বুকে কি করছি আমরা? একটু আগে যেমন টপিক পড়াইছি, সেই টপিকের পরপরই একটা কোয়েশ্চেন সলভ করাইছি। কেন? কারণ টপিকটা থেকে কেমন কোয়েশ্চেন আসে সেটা যাতে তুমি খুব ভালো করে বুঝতে পারো, তার কারণেই আমাদের এই আয়োজনটা। তো পুরো মাস্টার বুক জুড়েই আমরা অধ্যায়ের টপিক গুলাকে ছোট ছোট করে ভাগ করছি। টপিকটার বেসিক, তারপরে প্রশ্ন, বেসিক প্রশ্ন, তাতে করে তুমি পরীক্ষার জন্য প্রিপারেশনটা খুব ভালো করে নিতে পারবা। তো এইটাই আমাদের কথা। তুমি যখন মাস্টার বুকটা অল ওভার তোমার সাথে থাকবে,
পরীক্ষার জন্য তোমার প্রস্তুতিটা হবে একদম 100-তে 100, ঠিক আছে? সো এই 100-তে 100 প্রস্তুতিটা তোমার হবে কেন মাস্টার বুকের সাথে? কারণ ওই যে টপিকের বেসিক, তারপরেই প্রশ্ন, বোর্ড প্রশ্নগুলো আমরা বেশি ফোকাস করছি, যেগুলো বোর্ডে বারবার আসে। সো যাতে তুমি মাস্টার বুক কমপ্লিট করলে তুমি বেসিকের পাশাপাশি যাতে পরীক্ষার টোটাল প্রিপারেশনটা এটাতে হয়ে যায়, ঠিক আছে? সো তুমি যদি মনে হয় যে ভাই আমার মাস্টার বুকের এই মেথডটার মানে সবকিছু খুব ভালো লাগছে, বা তুমি যদি চিন্তা করো, জিজ্ঞেস করতেছে ভাই ভর্তি হবো কিভাবে, তুমি 16910 এই নাম্বারে ফোন করতে পারো, অথবা আমাদের 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে যাইতে পারো। বেস্ট হচ্ছে তুমি 16910 এইখানে ফোন করলে তোমাকে সবকিছু বিস্তারিত বলে দেওয়া হবে, ঠিক আছে? 16910 এই নাম্বারটাতে তুমি ফোন করবা, তাইলে তুমি অনলাইন ব্যাচে ভর্তি হলে মাস্টার বুকটাও সাথে পেয়ে যাবা, ঠিক আছে? সো পরীক্ষায় আসার মতো অধ্যায় ভিত্তিক প্রশ্ন, সে অধ্যায় ভিত্তিক প্রশ্নটা আমি একটু তোমাদেরকে দেখাই। একটা বোর্ড পরীক্ষায় আসা সিকিউ, যেটা আমরা মাস্টার বুকে সবসময় করি, টপিকের শেষে একটা বোর্ড প্রশ্ন থাকে, বা বোর্ড প্রশ্নের অনেকগুলা প্র্যাকটিস থাকে, একটা না আসলে অসংখ্য, শেষে একটা মডেল টেস্টও থাকে, সময় ধরে তুমি সলভ করবা। সো চলো আমি তোমাদেরকে একটা বোর্ড প্রশ্নের সিকিউ মানে হচ্ছে সৃজনশীল প্রশ্ন সলভ করাই দিই। এখানে তোমরা 3টা চিত্র দেখতে পারতেছো। সো আমি আগে একটু বুঝাই দিই ঘটনাটা কি। এটা একটু আগে আমি পড়াইছি, মানে আমি আজকে তোমাকে 2টা চিত্র পড়াইছি, 2টা চিত্র দিয়ে এমসিকিউ সিকিউ সব সলভ করাই দিচ্ছি, কারণ তুমি যদি একটু স্মার্ট হও, তুমি অল্প জিনিস পড়ে বেশি জিনিস অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? খেয়াল করো, চিত্র পি, সবাই আগে আমাকে বলো এই চিত্র পিটা কি, আগে বোঝার চেষ্টা করো। এখানে পুরাতন কোষ থেকে 4টা নতুন কোষ তৈরি হয়েছে, এই চিত্রে পুরাতন কোষ থেকে 2টা নতুন কোষ তৈরি হয়েছে, আর এই চিত্রে পুরাতন কোষ থেকে 3টা নতুন কোষ তৈরি হয়েছে। এবার তোমাদেরকে আমি একটা একটা করে কোয়েশ্চেন করি। প্রথম কোয়েশ্চেন হচ্ছে পি চিত্রটা কিসের চিত্র? মাইটোসিস, মিওসিস, নাকি তোমার প্রোফেজ, প্রোমেটাফেজ, না অ্যানাফেজ, না টেলোফেজ, না সাইটোকাইনেসিস, কিসের চিত্র? সবাই একটু বলে ফেলো চিত্র পি। সবাই একটু বলে ফেলো তো চিত্র পিটা কিসের চিত্র? ভেরি গুড, মিওসিস। শ্রেয়া, ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ সাদিকা, তোমার প্রশ্নটা দেখি নাই, কি প্রশ্ন বলো, আমি অ্যান্সার দিচ্ছি। তাহলে তোমরাই বলে দিচ্ছ যে চিত্র পিটা হচ্ছে মিওসিস। কিভাবে বুঝতে পারলা? আমি যে একটু আগে ছবিটা দেখাইছিলাম তোমাদেরকে, যে একটা নতুন কোষ, একটা পুরাতন কোষ থেকে যদি 4টা নতুন কোষ তৈরি হয়, একটা পুরাতন কোষ থেকে যদি 4টা নতুন কোষ তৈরি হয়, তাহলে সেই বিভাজনটা কি? মিওসিস। আর যদি একটা পুরাতন কোষ থেকে নতুন 2টা কোষ তৈরি হয়, তাহলে সেটা হবে মাইটোসিস। তো চলো দেখি মাইটোসিস কোষ বিভাজন কোনটা তোমরা ধরতে পারো কিনা। চলো আমরা একটু এখানে চলে আসি। এবার দেখো চিত্র কিউ, মাত্রই অ্যান্সারটা বলে দিছি, তোমরা এবার বলো চিত্র কিউটা কি? চিত্র কিউটা হচ্ছে মাইটোসিস। কি? মাইটোসিস। চিত্র কিউ মাইটোসিস। তোমরাই অ্যান্সার দিয়ে দিচ্ছ, ভেরি গুড, তোমরা এত জোস। কিন্তু এইখানের মজার ঘটনাটা হচ্ছে চিত্র আর এ। বলবা ভাইয়া পড়াইছেন একটা থেকে 2টা, একটা থেকে 4টা, একটা পুরাতন কোষ থেকে 3টা নতুন কোষ, এইটা তো পড়ান নাই, এইটা কি? দেখি এইটা তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, যে চিত্র আর এইটা কিসের চিত্র? সবাই একটু বলো চিত্র আরটা কিসের চিত্র? এটাই হচ্ছে খেলা, এখানেই হচ্ছে মেইন টুইস্টটা, যে চিত্র আরটা কিসের চিত্র। একটা হিন্টস দেই, সেটা হচ্ছে এটা একটা অস্বাভাবিক ঘটনা, এটা স্বাভাবিক কোনো ঘটনা না, এটা একটা অস্বাভাবিক ঘটনা। দেখি এবার বলো মাইটোসিস ফর শিওর। আচ্ছা না, অ্যামাইটোসিস না, নওশিন অ্যামাইটোসিস না, এটা স্বাভাবিক না, এটা অস্বাভাবিক ঘটনা। কাজী কাউসার মাইটোসিস, মাইটোসিস। আচ্ছা হ্যাঁ, ভেরি গুড, আতিকা খুব সুন্দর অ্যান্সার দিয়ে ফেলছে, ভেরি গুড আতিকা, ভেরি গুড, আতিকা অ্যান্সার দিয়ে ফেলছে। দেখি আর কয়জন অ্যান্সার দিতে পারে কিনা। না ইন্টারফেস না, সাদিয়া, কাজিয়া না, না না সাদিয়া বলছে না, হচ্ছে না। মাইটোসিস শিওর সারিয়া। আচ্ছা আচ্ছা, আতিকা কিন্তু অ্যান্সার দিয়ে ফেলছে, একজন অ্যান্সার দিছে, দেখি
না হচ্ছে না, অ্যামাইটোসিস না, অ্যামাইটোসিস না। ভেরি গুড, মাইমুনা অ্যান্সার দিছে, মাইমুনাও অ্যান্সার দিছে। দেখি আব্বু একটা দেখি, ভেরি গুড, আহনাফ অ্যান্সার দিছে। এই তো চলে আসতেছে অ্যান্সার গুলা। খেয়াল করো, মাইটোসিস কোষ বিভাজন যদি হইতো তাইলে আমার দুইটা কোষ তৈরি হইতো। এখন একটা এক্সট্রা কোষ চলে আসছে যেটা অপ্রয়োজনীয়, যেটা কোনো প্রয়োজন নাই। এই ঘটনাটাকে আমরা কি বলি? এই ঘটনাটাকে বলি আমরা অস্বাভাবিক মাইটোসিস। অস্বাভাবিক মাইটোসিস যখন হয় তখন আসলে কি হয়? তখন হয় ক্যান্সার। কি হয়? ক্যান্সার অথবা টিউমার। ক্যান্সার কি হয়? অপ্রয়োজনীয় কোষ অথবা অদরকারি কোষের তৈরি হয় আমাদের দেহতে। সেই ঘটনাটা হচ্ছে ক্যান্সার অথবা টিউমার। তাহলে চিত্র 8টা আসলে কি? ক্যান্সার অথবা টিউমার, অপ্রয়োজনীয় মাইটোসিস, অনিয়ন্ত্রিত মাইটোসিস। ভেরি গুড, মুমিন বলে ফেলছে। সাদিকা মাইটোসিস বাট এটা অনিয়ন্ত্রিত, অস্বাভাবিক। ঠিক আছে, ক্লিয়ার? শেষ মোটামুটি। এইরকম সিকিউ গুলো আমরা চেষ্টা করি অনলাইন ব্যাচে বেশি বেশি করে তোমাদের সলভ করাইতে। দেখছো চিত্র 8 নিয়ে কিন্তু একটা কনফিউশন চলে আসছিল। এরকম টুইস্ট কোথায়, কনফিউশন গুলো কোথায় ক্রিয়েট হয়, এই জিনিসগুলা ইনশাল্লাহ তোমরা আমাদের অনলাইন ব্যাচের ক্লাসে খুব ভালোভাবে বুঝে ফেলতে পারবা। ঠিক আছে, ভেরি গুড নোভা, অনিয়ন্ত্রিত মাইটোসিস, সাদিকা ক্যান্সার, ভেরি গুড। তো বুঝতে পারছো না সিকিউটা কেমনে কি প্রশ্ন আসে বোর্ডে, কি ধরনের ধরো টুইস্ট হয়, কি ধরনের বিষয়গুলোতে একটু তোমাদেরকে ডান বাম করে দিলে তোমরা একটু কনফিউজড হয়ে যাও, এই জিনিসগুলো একটু বুঝতে হবে। সো আমরা তোমাদের যখন ক্লাসে তোমরা অনলাইন ব্যাচে ভর্তি হবা তখন তোমরা কিন্তু ক্লাসের শেষে লার্নিং রিপোর্ট পাবা। ভাইয়া লার্নিং রিপোর্ট দিয়ে কি লাভ? এই যে অনেকেই বলতেছিল যে ভাইয়া আমি প্রথম পোলটা পারি নাই, আমি দ্বিতীয় পোলটা পারি নাই, হ্যাঁ, বা আমি তৃতীয় পোলটা পারি নাই। তুমি কিন্তু দেখতে হবে, ধরো তুমি প্রথম যেদিন ক্লাসে আসছো তুমি একটা পোলও অ্যান্সার করতে পারো নাই, বাট তুমি যখন 1 মাস ক্লাস করে ফেলছো তোমাকে কিন্তু বুঝতে হবে যে তোমার উন্নতি হচ্ছে কিনা। তুমি আগে একটা পোল অ্যান্সার করতে পারতা না, এখন তুমি সবগুলা পোল অ্যান্সার করতে পারতেছো। এই পজিশনটাতে তোমাকে যাওয়া লাগবে। লার্নিং রিপোর্টে তুমি কয়টা পোল অ্যান্সার করছো, কয়টা অ্যান্সার করো নাই, কয়টা ভুল করছো, কয়টা রাইট দিছো, এই সব কিছু এখানে রিপোর্ট পেয়ে যাবা। তারপরে তুমি কয়টা ক্লাসে অ্যাটেন্ড করতেছো, কয়টা ক্লাসে অ্যাটেন্ড করতেছো, সব কিছু লার্নিং রিপোর্টের মধ্যে এক জায়গায় চলে আসবে। তুমি লার্নিং রিপোর্ট দেখলেই বুঝতে পারবা যে তুমি কি আগে থেকে এখন আরো ভালো পারো, নাকি তোমার উন্নতি হচ্ছে, না আরো বেশি পরিশ্রম করা লাগবে। সো লার্নিং রিপোর্টটা তোমার প্রিপারেশনের জন্য খুব বেশি হেল্পফুল। ঠিক আছে, তারপরে দেখো 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে অলওয়েজ তোমাদের ক্লাসগুলো হবে, তোমরা এখানে হোমওয়ার্ক দিতে পারবা, পরীক্ষা দিতে পারবা। এবং কিভাবে হবে খেয়াল করো একটা জিনিস, আমরা তোমাদেরকে যে হোমওয়ার্ক গুলা দিব সেগুলো তুমি আমাদের অ্যাপে সাবমিট করবা। যখন তোমাকে আমি হোমওয়ার্ক দিব, নরমালি কি হয়, সবাই হোমওয়ার্ক দেয়, পাশের জনেরটা দেখে কপি পেস্ট করে দেয়। এইটা কিন্তু আমাদের এখানে করা যাবে না। কেন? তুমি যতক্ষণ পর্যন্ত তোমার নিজের হোমওয়ার্ক সাবমিট না করবা বন্ধুর হোমওয়ার্ক তুমি দেখতে পারবা না। সো বন্ধুর হোমওয়ার্ক দেখতে হইলে আগে নিজে হোমওয়ার্ক করে সেটা সাবমিট করতে হবে। সো আগের মতো সেই আর নাই যে আমি আরেকজন এটা দেখে দিয়ে দিব। বেশি বেশি প্র্যাকটিস করা। আমাদের কি হয়, আমাদের প্রতি সপ্তাহে উইকলি এক্সাম হয় এবং প্রতি মাসে একটা করে মান্থলি এক্সাম হয়। সো তোমাকে আমি একটা টপিক পড়াবো, ওই টপিক থেকে প্রতি সপ্তাহে পরীক্ষা নিব এবং এইভাবে 4 সপ্তাহের মানে প্রতি সপ্তাহে একটা করে পরীক্ষা এবং মাসের শেষে একটা মাসিক পরীক্ষা বা মান্থলি পরীক্ষা। সো যাতে তুমি প্রথম থেকেই পরীক্ষার সাথে যাতে অভ্যস্ত হও, হঠাৎ করে বার্ষিক পরীক্ষায় বা বোর্ড পরীক্ষায় যাতে তোমার খারাপ হয়ে না যায়, এটার জন্য আমাদের এক্সাম গুলা থাকবে। এবং অলওয়েজ এক্সামে আমরা এরকম বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, এমসিকিউ সবগুলা মিলায় রাখার চেষ্টা করি যাতে তোমাদের পড়াশোনার পাশাপাশি এই যে তোমাদের সব প্রিপারেশন এটা যাতে খুব ভালোভাবে নিয়ে ফেলতে পারো। তো চলো আমি দেখাই দিই মোটামুটি যে আমি ক্লাসে যে যা যা পড়াইলাম, স্লাইড থেকে শুরু করে মাস্টার বুকের কপি সবকিছু কিন্তু তোমাদেরকে অনলাইন ব্যাচে যখন যাবা অ্যাপের ভিতরে ক্লাসের সাথে সবকিছু অ্যাটাচ থাকে। তো তুমি এক জায়গায় তোমার ক্লাসের স্লাইড থেকে শুরু করে ক্লাসের প্রয়োজনীয় সব বস্তু এখান থেকে কালেক্ট করে ফেলতে পারবা। সো এই হচ্ছে আমাদের পুরো অনলাইন ব্যাচের এক্সপেরিয়েন্স। আমি চেষ্টা করছি আজকের ক্লাসে তোমাদেরকে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পরীক্ষার প্রিপারেশনটা কিভাবে নিতে হয় সেইটার একটা ধারণা দিয়ে দেওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসে থাকার জন্য। তোমার যে কোনো সমস্যা হলে তুমি এই নাম্বারটাতে ফোন করে যা যা কিছু জানার, যা কিছু সমস্যা জানাতে পারবা।
আর আমরা তো সব সময় তোমাদের পাশে থাকবোই, তোমাদের পড়াশোনাগুলোকে আরো ইজি করে দেওয়ার জন্য। তো কেমন লাগছে আজকে ক্লাসটা সেটা তুমি স্ক্রিনশট নিয়ে যে কোনো পার্ট তোমাদের 10 মিনিট স্কুলের সুপার স্টুডেন্টস গ্রুপ যেটা আছে ক্লাস 9 এর, সেখানে স্ক্রিনশট নিয়ে জানাই দিতে পারো, কমেন্টে লিখে দিতে পারো যে ভাই আজকে ক্লাসে কেমন লাগলো। আর তোমাদের কাছে একটু পোল দিয়ে দিই শেষে যে ভাইয়া তুমি কি আজকে ক্লাসে সবকিছু বুঝতে পারছো কিনা। তো তোমার কাছে একটা ইয়েস নো পোল চলে যাবে, দেখাই দাও আজকে ক্লাসটা এই পর্যন্ত। রমজান মাসটাতে অনেক কষ্ট করছো, হ্যাঁ অনেক কষ্ট করে তুমি পুরো ক্লাসটা করছো। সো এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা এত কষ্ট করে পুরো ক্লাসটা সময় ধরে ছিলা। সো মতামতটা দিয়ে ফেলো। ওকে, সবাইকে আবারও ধন্যবাদ আজকে ক্লাসে জয়েন করার জন্য, এত সময় ধরে থাকার জন্য। আমি অনেক সময় ধরে রোজা রেখে ক্লাস দিছি, একটু টায়ার্ড হয়ে গেছি। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সাথে, ইনশাল্লাহ সবার সাথে অনলাইন ব্যাচের ক্লাসগুলোতে দেখা হবে। এরকম মজার মজার ক্লাস এক্সপিরিয়েন্স একসাথে হবে। ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হচ্ছে ক্লাসে। আল্লাহ হাফেজ, সবাইকে রমজানের শুভেচ্ছা।